হ্যালো বন্ধুরা, অনেকদিন পরে আমরা আবার আজকে এসেছি ত্রিপুরা ইনফো পডকাস্টে। আজকে আমরা পেয়েছি ত্রিপুরার একজন স্বনামধন্য ত্রিপুরাইটসই আমি বলবো, যেহেতু উনি ত্রিপুরাতে বহু ছিলেন এবং পরে প্রফেশনাল কাজে বাইরে গেছেন। মিস্টার পার্থ সারথী। মিস্টার বি পার্থ সারথী সম্পর্কে আমার বলার বেশি কিছু নেই। এটা দেশ এবং বিদেশের প্রচুর লোক জানেন। ত্রিপুরার প্রথম দিকের যে কজন পাইলট হিসাবে প্রতিষ্ঠিত দেশ বিদেশে, তাদেরই একজন মিস্টার পার্থ সারথী। আজকে ওনাকে আমরা পেয়েছি। সিভিল ইঞ্জিনিয়ারিং এবং পাইলট এই সেক্টরের একজন প্রসিদ্ধ প্রখ্যাত লোক, কিন্তু তিনি ত্রিপুরাতে এসছেন শুনে আমি ওনাকে ফোন করলাম যে দাদা চলো আজকে আমরা একটু ত্রিপুরার বিষয়ে কথাবার্তা বলি। এরই সূত্র ধরে আজকে আমরা কথা বলবো। এই যে ভেরি রিসেন্টলি ত্রিপুরাতে একটা ইনভেস্টর কনক্লেভ হয়ে গেল 2026, এটাতে আমরা কিভাবে কতটা উপকৃত হব, এবং দাদার যেহেতু দেশ এবং বিদেশে যাওয়া আসার প্রচুর অভিজ্ঞতা এবং উনি জানেন কিভাবে ইন্ডাস্ট্রি করতে হয় এবং বিদেশে কিভাবে ইন্ডাস্ট্রি করা হয়, ইন্ডাস্ট্রি কিভাবে চলে। তো আজকে আমরা ওনার কাছ থেকে শুনবো যে ত্রিপুরার তে কিভাবে ইনভেস্টমেন্ট আসতে পারে এবং যারা অলরেডি ইনভেস্ট করেছেন তারা কিভাবে আরো বেশি পরিমাণে দ্রুত এগিয়ে যেতে পারে। তো ওয়েলকাম দাদা। নমস্কার। ইনফো.com-এর সমস্ত দর্শককে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ ফর কলিং মি হিয়ার। তো কেমন আছেন? আছি দাদা, খুব ভালো আছি। তো আমার খুব ভালো লেগেছে, আমরা ধরে একটা পডকাস্ট স্টার্ট করব, আপনাকে আগেও বলেছিলাম। তো শেষ পর্যন্ত আমরা করতে পেরেছি, কয়েকটা এপিসোড আমরা অলরেডি করেছি। তো ভালোই হয়েছে। যারা দেখছেন তাদেরকে আমরা ক্ষমা চাই নেব, যদি ছোটখাটো ভুলভ্রান্তিও হয় তাহলে আমাদেরকে ক্ষমা করে দেবেন। আজকে আমরা যে বিশেষ টপিকে কথা বলবো, যেটা অলরেডি বলেছি, যে এই ভেরি রিসেন্টলি যেটা ইনভেস্টর সামিট হয়েছে, এই ইনভেস্টর সামিট থেকে আমরা কতটা উপকৃত হতে পারি। তো ইনভেস্টর সামিট সম্পর্কে আমি একটু একটা গ্ল্যান্স বলে দেই। ত্রিপুরাতে 9 এবং 10 জুলাই এই ইনভেস্টমেন্ট সামিট হয়েছেন। ত্রিপুরা মুখ্যমন্ত্রী এটার উদ্বোধন করেছেন এবং ইন্ডাস্ট্রি মিনিস্টার ছিলেন মিস্টার পীযূষ গোয়েল, উনি ভার্চুয়ালি অ্যাড্রেস করেছেন। ছিলেন আমাদের সেন্ট্রাল মিনিস্টার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সাহেব, উনিও বলেছেন যে ত্রিপুরা ইনভেস্টমেন্টের একটা শক্ত জায়গা এবং সাউথ ইস্ট এশিয়ার একটা অন্যতম প্রবেশদ্বার হতে চলছে। তো আমাদের এই ইনভেস্টমেন্ট সামিটে 242টির মতো মৌ সাইন্ড হয়েছে এবং 1,21,000 কোটি টাকার মৌ সাইন হয়েছে। বিশেষ করে আমাদের যে পাওয়ার সেক্টর টিএসএসএল এর সঙ্গে 18,100 কোটি টাকার 14টি মৌ সাইন হয়েছে। ট্রেডার সাথে রিনিউয়েবল এনার্জির উপরে 12,980 কোটি টাকার 37 খানা। আপনি এগুলি একটু লক্ষ্য রাখবেন আপনারা দর্শক বন্ধুরা, 37 খানা ট্রেডার সঙ্গে 12,900 কোটি টাকার মৌ সাইন হয়েছে। পর্যটন ক্ষেত্রে 33টা 12,303 কোটি টাকার মৌ সাইন হয়েছে। পরিবহন সেক্টরে হয়েছে 3,056 কোটি টাকা 22 খানা। নগর উন্নয়নে হয়েছে 28টা মৌ 15,742 কোটি টাকা। শিক্ষা খাতে হয়েছে 568 কোটি টাকা 15টা মৌ হয়েছে। উচ্চশিক্ষা হায়ার এডুকেশন হয়েছে 3,000 কোটি টাকার প্রায় 18 খানা মৌ। কৃষি উদ্যান পালন প্রায় 16,000 কোটি টাকার মতো মৌ সাইন হয়েছে 17টা। মৎস্য চাষের জন্য হয়েছে 281 কোটি টাকার। তারপরে এআরডিডিতে 2,650 কোটি টাকার 14 খানা। বাস রাবার আগর 1700 কোটি টাকার 16 খানা মৌ সাইন হয়েছে। স্বাস্থ্য ক্ষেত্রে হয়েছে 4,000 কোটি টাকার 20 খানা। তথ্য প্রযুক্তি ক্ষেত্রে হয়েছে 13,248 কোটি টাকার 43 খানা। শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে হয়েছে প্রায় 30,000 কোটির প্রায় 85 খানা মৌ। দাদা কি বলবেন? হিউজ। হ্যাঁ, এটা তো খুবই ভালো খবর। অলমোস্ট 1,21,303 কোটি, তাই না? তো একটা মানে রাফলি এখন বোধহয় আমাদের 39 to 40 লাখ পপুলেশন আছে, মানে পাহাড়ি বাঙালি মিলে। তো সেই জন্য এত বড় ইনভেস্টমেন্ট মানে যে প্রপোজাল এসছে, দ্যাট ইজ এ ভেরি গুড সাইন অ্যান্ড গুড নিউজ ফর এভরিওয়ান। কারণ এখনকার যে ওপেন
এই যে বাণিজ্য নীতি যখন হলো 94-95 থেকে ইন্ডিয়াতে, তারপর থেকে যেটা ট্রেন্ড হচ্ছে অ্যাকচুয়ালি আমরা ওই গভর্নমেন্টের জবের উপর বেশি ডিপেন্ডেন্সি হলে আলটিমেটলি মানে একটা সাস্টেনেবল বিষয় হয় না। সাস্টেনেবল মডেল করতে হলে, ইনকামটা সাস্টেনেবল করতে হলে প্রাইভেট ইনভেস্টার্স আসতে হবে, অল সেক্টরসে আর কি। তো এটা খুব ভালো, কারণ এত ছোট রাজ্যে এত ম্যাসিভ ইনভেস্টমেন্টের প্রপোজাল নর্মালি সিগনিফিকেন্টলি অবজার্ভ হয় না। তো এখন নেক্সট দেখতে হবে কতটুক ইমপ্লিমেন্টেশনের বিষয়টা আর ঠিক কি। ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে আমরা আসব। আরেকটা ডাটা আপনাকে আমরা দিতে চাই যে এই যে 242 খানা মৌ হয়েছে, এটার মধ্যে কিন্তু ইন্টারেস্টিংলি খুব বড় বড় গ্রুপ কিন্তু এসছে। যে লুলু গ্রুপ আমরা 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 জানি বিশ্বের 1 নম্বর এখন প্রায় রিটেল লজিস্টিক ফুড প্রসেসিং এর ক্ষেত্রে, ওরা 30,000 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব রেখেছে। গুগল, আপনারা সবাই জানি গুগল গুগল প্রায় আইটি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে 13,000 কোটি টাকার ইনভেস্টমেন্টের প্রস্তাব রেখেছে। তারপরে সেলস ফোর্স, আমরা সবাই জানি ক্লাউড ভিত্তিক সিআরএম সফটওয়্যার কোম্পানি, প্রায় 13,000 কোটি টাকার প্রস্তাব রেখেছে। সিমিলারলি পাওয়ার ফিনান্স কর্পোরেশন বিদ্যুৎ ক্ষেত্রে প্রায় 18,000 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব রেখেছে। এলএলসি ইন্ডিয়া লিমিটেড নবায়নযোগ্য শক্তি, বিদ্যুৎ উৎপাদন সহ বিভিন্ন ক্ষেত্রে ওরা নবরত্ন কোম্পানি হিসেবে কাজ করে, প্রায় 12,900 কোটি টাকার ওরা প্রস্তাব রেখেছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ওরাও কিন্তু আমরা জানি প্রায় বেশ কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগের একটা প্রস্তাব দিয়েছে। আইটিসি ওয়েলকাম গ্রুপ, ওরা প্রায় 12,000 কোটি টাকার পর্যটন ও হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করার প্রস্তাব দিয়েছে। আম্বুজার নেউটিয়া গ্রুপ, ওরাও কিন্তু 12,300 কোটি টাকা দিয়েছে। আরবি জিন্দাল গ্রুপ, ওরাও প্রায় 30,000 কোটি টাকার প্রস্তাব দিয়েছে। ম্যাকলেক, আপনারা জানি ওরা খুব উৎপাদন শিল্পে খুব ওদের নাম আছে বিশ্বজুড়ে। তারপরে সুমনদ্বীপ বিদ্যাপীঠ, ওরা প্রায় 3,000 কোটি টাকা দিয়েছে। বটুরিয়া লজিস্টিক 3,000 কোটি টাকা। পাত্রী এনার্জি ট্রান্সপোর্টেশন প্রাইভেট লিমিটেড, ওরাও দিয়েছে প্রায় 12,900 কোটি টাকা। আগর উড ইম্প্যাক্টস প্রাইভেট লিমিটেড, ওরা দিয়েছে প্রায় 1,700 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব। সিএসআরডি এন্টারপ্রাইজ লিমিটেড শিল্পক্ষেত্রে ওরা প্রায় 1,000 খানেক কোটি টাকার ইয়ে দিয়েছে। জ্যাকে গ্রুপ, তারপরে জিটো, মানে ম্যাক্সিমামই কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড প্রসিদ্ধ কোম্পানিগুলি কিন্তু এবারের বিনিয়োগে আসছে। আমরা আগে অনেকবার দেখেছি, অনেক ইনভেস্টর মিটে অনেক কোম্পানি সই করতো, কিন্তু আলটিমেটলি কেউ আসতো না। তো এবার আপনার কি মনে হচ্ছে? আমি এই জন্য আপনাকে নামগুলি বললাম যে কারা কারা মেইনলি এই 342 মধ্যে কারা কারা মেইনলি আমাদের ইনভেস্টমেন্টের জন্য মৌ সাইন করেছে। ইনফ্রাস্ট্রাকচার যখন কমপ্লিট হয়ে যাবে তখন তাদের তো এক তো গভর্নমেন্টও চাইবে লোকাল চাকরি বাকরি হোক, আবার প্যারালালি এই কোম্পানিগুলোর যে স্ট্যান্ডার্ডাইজেশনস ওদের পার্সোনাল এক্সপিরিয়েন্স ফিল্ডে ওই রকম এফিসিয়েন্ট এমপ্লয়মেন্টের স্টুডেন্টও থাকতে হবে ক্যান্ডিডেট। আমি যেটা জানতে চাইছি যে আমাদের ছেলেমেয়েরা, মানে তাহলে আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচার বা সেই এনভায়রনমেন্ট নেই। ইনফ্রাস্ট্রাকচার থেকেও বেশি হচ্ছে এনভায়রনমেন্ট অফ ওয়ার্ক কালচার। মানে যেরকম আমি যদি বলি যে আমি একটা আইটি ইন্ডাস্ট্রিতে একটা চাকরি পেয়ে গেছি ত্রিপুরাতে, মানে ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড অল দিস, বাট দ্যাট উড বি লাইক ওখানেই পেয়েছি টাইপ না। তো আমার সাথে যে 500, 600, 1,000, 2,000 এমপ্লয়ি চাকরি করবে, আমার অপরচুনিটিস পাইলে আমি যখন দেখলাম যে ওই কোম্পানিটা বেটার করছে, তারা বেটার অপরচুনিটি আমাকে দিচ্ছে, এখান থেকে আমি ওখানে চলে যাচ্ছি, এই যে ভেরিয়েশন করাটা, এখানে তো কোনো অপশন নেই। এখানে তো হচ্ছে পুরো বিষয়টা মানে ওয়ান অ্যান্ড অনলি যদি গভর্নমেন্ট এক্সপোজার দেয় বা কোনো একটা আইটি কোম্পানি থাকে, তাকে ওর মধ্যেই প্রোডাক্টিভিটি হোক, ওর গ্রোথ হোক না হোক, ওখানে এঙ্গেজ থেকে যাবে। আপনার কি মনে হয় আমাদের এই যে ছেলে মেয়েরা যারা বাইরে অলরেডি চলে গেছে বা বড় বড় চাকরি করেছে, কদিন আগে আমাদের এখানে একটা প্রবাসী ত্রিপুরা ভাষী দিবস হয়েছে, ওখানে দেখলাম ত্রিপুরা বাইরে থেকে প্রচুর ভালো ভালো ছেলে মেয়েরা আসছে এবং এক একটা বড় বড় কোম্পানির সিইও, ডাইরেক্টর, এরকম বড় বড় মানে নিজেরাও ইনভেস্টমেন্ট করেছে বহু বিদেশে এবং দেশের বহু বড় বড় জায়গায়। ওরা কিন্তু আসছে এবং ওরা বলেছে আমরা ত্রিপুরাতে আসতে চাই। তো ত্রিপুরা সরকারকে কি করা উচিত
এই ধরনের বাইরের যে ত্রিপুরা ট্যালেন্ট অন্তত যারা আছে, আমার জানা মতে প্রায় 700-800 মতো বহু বড় বড় কোম্পানির সিইও বা ম্যানেজিং ডাইরেক্টর, বোর্ড অফ ডাইরেক্টর এই লেভেলের ছেলে মেয়েরা আছে। তো তাদেরকে যদি আমরা এখানে আনতে চাই বা যদি আসে বা বিনিয়োগ করতে চাই, তো এই জন্য কি কি ত্রিপুরা এটা তো গভর্নমেন্টকে এটা তো সর্বাগ্রে করা দরকার? এটা সবচেয়ে ভেরি সিম্পল এফিসিয়েন্সি সিস্টেম আর কি। তো এখানে যে বিশেষটা হচ্ছে ওয়ার্কিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে, সিকিউর সিটি, মানে রাতের সিটিটা সিকিউর। এই যে কতগুলি প্যারামিটারস এর কথা বললেন, আপনি সুপারফিশিয়ালি বলে যাচ্ছেন, আপনার কি মনে হয় যে আমাদের এখানে কি সেফটি সিকিউরিটি নেই? বা আমার মানে আমি কথা বলার জন্য আমি বলছি আপনাকে, আপনি এগুলি বলছেন সেফটি সিকিউরিটি এনভায়রনমেন্ট এগুলি, তো এগুলির মধ্যে সর্বাগ্রে ধরুন আপনাকে আমি 5টা পয়েন্টের কথা বলবো যে গভর্নমেন্টকে ইমিডিয়েটলি অ্যাড্রেস করা দরকার, আপনি কোনো রাগ টাগ না করে বলুন। এখানে ট্রান্সপোর্টেশনের প্রবলেম, তো এখানে কেন বড় বড় কোম্পানি আসবে? ওদের পার্সোনাল কিছু রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করা। এটা আমাদেরকে বলুন, আপনি দেশে বিদেশে এত ঘোরাঘুরি করেন, পৃথিবীর সব দেশেই তো একবার দুবার নিশ্চয়ই গেছেন, ওখানকার লোকেরা কিভাবে করে, আমরা অন্তত আমাদের ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে আমরা কি করতে পারি? আমাদের ভেরি ভেরি সিম্পল। এটা হচ্ছে কি, একটা হচ্ছে গভর্নমেন্টের একটা কমিটি বানাতে হবে, মিনিস্টারদের, চিফ মিনিস্টার, আদার ডিপার্টমেন্টের অনেক বিষয় অ্যাড্রেস করতে হয় স্টেজ। নাম্বার 1। নাম্বার 2, মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার। স্বাস্থ্যক্ষেত্রে 4000 কোটি টাকার ইনভেস্টমেন্ট। 4000 কোটি টাকা স্বাস্থ্যক্ষেত্রে কিসে ইনভেস্টমেন্ট হবে? ইট ইজ ভেরি কি ইম্পর্টেন্ট। মনে হচ্ছে মানে যে এই যে ইনভেস্টমেন্ট প্রপোজাল গুলি আসছে আমাদের এখানকার, সেই ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্ট নেই, ইন্ডাস্ট্রিয়াল এনভায়রনমেন্ট নেই, তো আসবে না নাকি? আপনি কি এটা কি বলতে চাইছেন? আমার তো মনে হয় এগুলো 40-50% ইমপ্লিমেন্ট হবে না। কোম্পানি তো সিভিল এভিয়েশনের ক্ষেত্রেও কিন্তু ইনভেস্টমেন্ট প্রপোজাল রেখেছে, সিভিল এভিয়েশনের ক্ষেত্রে এখানে সিভিল এভিয়েশনে কি করবে? এর জন্য স্কিল ডেভেলপমেন্টের জন্য সিভিল Civil ইন্ডাস্ট্রিতে তো শুধু পাইলট তৈরি করা না, না না অনলাইন অনেক না না ইউ টেল মি কি স্কিল হবে সিভিল এভিয়েশন? এখানে কিছু গ্রাউন্ড স্টাফ, সিকিউরিটি স্টাফের একাডেমি, ওরা শুড ফোকাস যেগুলো হওয়া যেতে পারে, মানে হওয়া উচিত, সেটা হচ্ছে ট্যুরিজম এজ এ হিউজ সেক্টর, বেম্বু কাল্টিভেশন বাড়ানো। ট্যুরিজমে আপনার প্রায় ইনভেস্টমেন্ট whatever, it's okay. প্রায় 12,000 কোটি টাকা, 33টা প্রপোজাল। হ্যাঁ, তো প্রপোজাল এটা কি করতে চাইছে? টুরিজমের নামে আবার এনভায়রনমেন্ট ডিগ্রেডেশন করে দিলে হবে না। টার্গেট করি বাংলাদেশের প্যাসেঞ্জারদেরকে আমাদের এয়ারপোর্টের থ্রুতে অন্যান্য জায়গায় যেতে, গুড ভিজিবিলিটি। ইন্টারন্যাশনাল কিছু লাইনে আমরা ধরুন কক্সবাজার হোক, চট্টগ্রাম হোক, বা এদিকে আমরা যদি ফরেন কিছু কান্ট্রি, ওই যে আপনি সবগুলোর মধ্যে যদি বলছেন যে এটাই খুব বড় ওয়ার্ড, না আপনি যে এই যে হ্যাঁ এটাই এখন শুনতে হবে, যত যদি বলবেন, এই যদি মডেলটাই ত্রিপুরাতে সবচেয়ে বেশি এফেক্টিভ। অন্যান্য জায়গায় হচ্ছে, এখানে সিকিউরিটি প্রবলেম নেই, এমন তো নেই যে কথায় কথায় বাংলাদেশের সাথে আমাদের ইস্যু হচ্ছে। বাট এখন হচ্ছে কি, প্রথম হচ্ছে জানতে হবে, দ্বিতীয় হচ্ছে কি ইচ্ছা থাকতে হবে, তৃতীয় হচ্ছে কি ওই বিউরোক্রেসি ডিপেন্ডেন্সিটা কমিয়ে নিজেকে নলেজ গেইন করে এফেক্টিভ জায়গায় যেতে হবে। পলিটিক্যাল সার্কেলকে এটা বলছি, প্লাস যারা ডিপার্টমেন্টাল ক্যাবিনেট মিনিস্টার্স অ্যান্ড হায়ার অথরিটি আছে, ওদেরকেও নিজেকে জেনে না এফেক্টিভ রেজাল্টের কাজ করতে হবে। প্যারালালি আরেকটা হচ্ছে যে, যেমন টুইন ইঞ্জিন চপার হেলিকপ্টার এনে, যেমন হিল স্টেশন ট্যুরিজম ডেস্টিনেশনগুলো, যেমন নারকেলকুঞ্জ, এখান থেকে 5-6 ঘন্টা বোধহয় লাগে যেতে, আমি এখান থেকে 40 মিনিটে চলে গেলাম বাই এয়ার। হ্যাঁ, অনেকে খবর ট্যুরিজম করতে চায়, যেমন এখান থেকে টেক অফ করলো, সে একটু উজ্জয়ন্ত প্যালেসটা এরিয়াল ভিউজ বলে আর কি, কম খরচা, তাকে এরিয়াল ভিউজ দেখালাম, এখান থেকে টেক অফ করে মেলাঘর চলে গেল, ওখানটায় গিয়ে মানে নির্মলটা এরিয়াল ভিউজ করলো, সুন্দর চলে আসলো। ফ্যান্টাস্টিক, ইট ক্যান বি ইউটিলাইজড। আর সেটা হচ্ছে না, মানে এগুলো হচ্ছে ট্যুরিজম, হ্যাঁ এগুলো হচ্ছে ট্যুরিজম অফ এভিয়েশনের ইউটিলাইজেশন হতে পারে। বাট এখানে মানে যদি ধরুন ছোট একটা স্টেটে, ছোট একটা একদম ইনস্টিটিউটের কথাই বলছেন, ইন্টারন্যাশনাল বাউন্ডারির পাশে এত ক্লোজ প্রক্সিমিটি আগরতলা সিটিতে লট অফ রেস্ট্রিকশন আছে, তাই এভিয়েশনের কিছু বিশেষ এক্সপানশন করা যাবে না other than tourism activity and civil aviation activity. ট্রেনিং রিলেটেড বিষয়গুলো অনেক রেস্ট্রিকশন এসে যাবে। বাট অ্যাজ এ ট্যুরিস্টরা আজকাল খুব, আচ্ছা ত্রিপুরা খুব পটেনশিয়াল হচ্ছে এখন এই মুহূর্তে
এই যে রিলিজিয়াস ট্যুরিজমটা আর কি, বিশেষ করে ত্রিপুরা সুন্দরী টেম্পলের যে ট্যুরিজমটা, এটাকে সলিড করে এক্সপানশন করা যায়, সলিড করে। তো এটার থেকে রেভিনিউ জেনারেট হবে, অ্যারাউন্ড দ্য নেশনের লোকজন আসবে, কারণ এটা তো ওনার একটা পীঠস্থানের মতোই তো, যত শুনেছি আমি স্টাডি করে, এটা তো করা যেতে পারে। এখন দেখুন, ফুড প্রসেসিং এর কেউ এসে বলছে এখানটায় ফুড প্রসেসিং করে দেবো, যত হাজার কোটি টাকাই ও ইনভেস্ট করুক, ফ্রুট কোথায়? সাপোজ ইউ সে, এখানে নেরামেক টেরামেক অনেক কিছু দেখেছিলাম কুইন ছোটবেলায়। পাইনাপেল হ্যাঁ, তো কুইন পাইনাপেল কত লক্ষ টন তৈরি হয় বছরে। এই পাইনাপেল কোম্পানিকে হ্যাপি করতে গিয়ে টোটাল ত্রিপুরা সিটিজেনকে পাইনাপেল না খেয়ে থাকতে হবে, আদারওয়াইজ এক একটা পাইনাপেল 100-200 টাকা করে খেতে হবে। তো ইউ হ্যাভ টু ডিপ্রাইভ ইউর ওন পিপল টু নট টু হ্যাভ ফ্রুটস টু স্যাটিসফাই। কারণ কি, আপনি যখন ইলেকট্রিক অটোমেটিক মেশিন নিয়ে আসবেন, তার তো পার ডে প্রোডাকশন ক্ষমতা প্রচুর। ঠিক ঠিক। তো সেই ফ্রুটের যোগানটা এখানে কোত্থেকে হবে? দেন যোগান করতে হলে ওই পরিমাণ ল্যান্ডমাস লাগবে। ল্যান্ডমাস হলে, এখন যদি পাহাড়ে গিয়ে আপনি ফ্রুট করবেন বলুন, তাহলে আপনি হয়তো আগর গাছ কেটে ফেলবেন। আর যদি বলেন না আগর গাছে তাকে ফ্রুট থাকবে, তাহলে ছায়া ফল হবে না। আর নাহলে বলবেন এবার আবার বাঁশেও ইনভেস্টমেন্ট আছে, বাঁশওয়ালা বলবে আমি বাঁশ করব, ফলওয়ালা বলবে ফল গাছ লাগাবে, জমি কোথায়? এবার আবার এডিসি আছে মাঝখানে, এডিসি রেস্ট্রিকশন আছে, ওরা বলতে পারে যে এখানে আমরা ইন্ডাস্ট্রি করতে দেবো না, এটা এডিসির মাধ্যমে আসতে হবে। তো কমপ্লেক্স সিচুয়েশনস। আমাদের প্রথমেই হচ্ছে ওই যে এডিসির কিছু আমাদের বিজ্ঞ নেতা টেতা হয়েছে কিছু, ওদের সঙ্গে বসে না আমাদের প্রথম হচ্ছে এডিসি অ্যান্ড স্টেটের প্রবলেমটা সলভ করতে হবে। কারণ ওরা যতই চুপচাপ থাকুক, যতই কদিন পরে পরে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ড করুক, বাট বাইরে কিন্তু মানুষের কাছে মেসেজটা ভালো করেই আছে। আমাদের একজন বাগী নেতা আছেন, ইন্টারন্যাশনালি ফেমাস, ওনার ফেসটা তো ফেমাস হয়ে গেছে বাইরে। সবাই ভাবে যে গেলাম তো ইনভেস্ট করে দিলাম, এ ডিস্টারবেন্স আছে ভাই, উধর পে ডিস্টারবেন্স হ্যাঁ, ও ট্রাইবেল আর বেঙ্গলি মে প্রবলেম হ্যাঁ। তো এইটা তো সামনে এসে বলবে না, সামনে তো ডিনার করে আনন্দ করে, এই একটা নেগেটিভ অ্যাপ্রোচ আছে। এই লোকগুলোকে ডেকে এনে বসে, কারণ ইন্ডাস্ট্রি আসলে তো ওদেরও লাভ হবে না, ওদেরও ভালো হবে। স্টেটের গ্রোথ মানে সবার জন্যই গ্রোথ। এই জিনিসগুলো যতই আমরা চাপিয়ে রাখি, যতই চুপচাপ চুপচাপ ভাবছি হয়ে যাচ্ছে, বাট পাবলিকের কাছে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট ফ্যামিলি ট্যামিলি বাইরে, আমাকেই যেমন আমাকে ইন্ডিভিজুয়ালি বলে দেয় যে आप क्या ट्राइबल है और बंगाली है, तो बंगाली वहाँ क्या कर रहा है? हाँ, तो फिर उधर पे तो यार वो किडनैप कर लेता है। হয়তো হয়েছিল কখনো মিজোরামে। এই বদনামটা আমাদের মনে হয় আজকের ডেটে নেই। আমাদের না না, এইটা নিজের মতো করে ঘরে বসে কনফিডেন্স রাখা খুব ভালো। নিজের আপনি বাইরে থাকেন, বাইরে প্রচুর, হ্যাঁ, নিজের মতো কেন বলছি, আমি বলে নিজের মতো উগ্রপন্থীর আগের মতো নেই। সেকেন্ড, আপনি যে প্রবলেমের কথাটা বলেছেন যে এডিসির সঙ্গে নন এডিসির টিপরা মথা বা বিজেপি, এই যে পলিটিক্যাল কিছু আনরেস্ট মাঝে মধ্যে হয়, হ্যাঁ এই প্রবলেমটা আছে। ইনভেস্টররা কিন্তু চাইবে না কখনোই যে এই ধরনের প্রবলেমের মধ্যে এসে তারা ইনভেস্ট করে হাজার কোটি টাকা খরচা দিক। আর বাসের যে প্রবলেম বা ফুডস এর যে প্রবলেম, এটাও ঠিক যে কি পরিমাণে পাইনাপেল এখানে আছে, যে আমাদের পাইনাপেলের তিনখানা ইন্ডাস্ট্রি 3,000 কোটি টাকার হবে, বা কি পরিমাণের ইনভেস্টমেন্ট হতে পারে যে এখানে 12,000 কোটি টাকার আগর ইন্ডাস্ট্রিতে যাবে। আপনি আমাকে ওইটা বলুন যে এতগুলি সেক্টরের মধ্যে গভর্নমেন্টকেও তো কিছু মানে 1,21,000 কোটি টাকার মৌ সাইন হয়েছে, কিছু তো লোকে আসবে, সবাই তো ফালতু ফালতু এখানে আসেন নিশ্চয়ই। কোন কোন সেক্টরে আপনি আশা করছেন যে আগামী দিনে ভবিষ্যৎটা চেঞ্জ হতে গেলে আমরা এইগুলি দেখবো? এই ক্ষেত্রে আপনার কি মনে হয়, আপনার কি? ট্যুরিজম ইজ ফ্যান্টাস্টিক ইনভেস্টমেন্ট অপরচুনিটিস, ভিজিবিলিটি আছে স্টেটে। এরপরে হায়ার এডুকেশন, যেমন টেকনোলজিক্যাল ইনস্টিটিউট গুলো, এগুলো একটু মানে মেইন মেট্রো সিটি থেকে এগুলো একটু দূরে হয় একাডেমিগুলো। এইটার জন্য ত্রিপুরা ইজ এ ভেরি ভায়াবল প্লেস, কারণ এখানকার একটা কালচার অ্যান্ড এভিয়েশন, কালচার অ্যান্ড এডুকেশন অ্যাটমসফিয়ার আছে। তো এটা ভেরি বান্ধব পরিবেশ, এটা করা যেতে পারে। তারপর রিলিজিয়াস ট্যুরিজম যেটা আমি বললাম ইজ ভেরি ইন্টারেস্টিং, এটাকে এক্সপানশন করা যেতে পারে। তারপর আপনার যেরকম এখানে বেম্বুর প্রোডাকশনটা আরো বাড়ানো উচিত, কারণ এটা ন্যাচারালি এখানে বেম্বুটা ভালো হতো। বাট আমার কাছে রিপোর্ট আছে, বেম্বু মিশনের কিছু লোকের সাথে আমি কথা বলেছিলাম একটা সময়, ত্রিপুরার যে সান রেটা, এইটা এখন থ্রু আউট দ্য ইয়ার
মানে সানের যে টেম্পারেচারটা, এক্সপোজার অফ মানে মানে সান রে, ত্রিপুরার হিলসগুলো অ্যান্ড অল দিস, এইটা থ্রু আউট দ্য ইয়ার বোধ হয় 4-5 ঘন্টাও হয় না। আচ্ছা আর আচ্ছা বাঁশের জন্য আপনার অন্তত 6 থেকে 8 ঘন্টা একটা এক্সপোজার দরকার। আচ্ছা আচ্ছা। তাতে বলে এই বাঁশের যে ম্যাসিভ প্রোডাকশন লেভেলটা হওয়া দরকার হুম, সেটা হচ্ছে না আগের মতো। হুম, অথচ দেখবেন ত্রিপুরার যে হিল স্টেশন, হিলগুলো, এগুলো কিন্তু মানে সবচেয়ে বেস্ট হচ্ছে বাঁশের ইয়ের জন্য। আচ্ছা, এবার বাঁশ ছিঁড়ে দিয়ে আমি চলে যেতে পারি কেইনে, মানে ওই যেটাকে বেত বলে, বেত। বেতের যে এটা, এটা কিন্তু উড থেকেও বেশি লং লাস্টিং প্রোডাক্ট, ঠিক আছে না? এটা একটা মেগা একটা প্লান্টেশন হতে পারে। করে এটার যে সব ধরনের যে হ্যান্ডিক্রাফটসগুলো, বিশেষ করে ইনডোজ ইউটেন্সিলস লাইক চেয়ার টেবিল অ্যান্ড অল দিস, তো এইটা কিন্তু হিউজ ডিমান্ড, নেচার ফ্রেন্ডলি, ইকো ফ্রেন্ডলি, সারা বিশ্বে সেল হবে এটা। এটার উপর বিশেষ জোর দেওয়া উচিত আমি মনে করি। তারপর আপনি যেমন এখানে সোলারের কিন্তু ডেফিসিয়েন্সি হ্যাঁ আছে। হ্যাঁ এটা ইটস নট এ গুড আইডিয়া, কারণ অ্যাগেন সোলারের ডেফিসিয়েন্সি হচ্ছে কি, সোলার চার্জ হতে পারে না ঠিক করে, এডিকুয়েট সোলারের প্রবলেম। তো কিছু এক্সপেন্সিভ সোলার কনসেপ্ট এসেছে, মানে ওই সেলগুলোর কথা বলছি আর কি, যেগুলো ডে লাইট হলে চার্জ হয়। তো ওগুলো দেখা যেতে পারে, তাতে করে মানুষের ইলেকট্রিক্যাল কনজামশনটা করে গ্রিড লাইন করলে ভালো আর কি, ঠিক ঠিক। লোকের ইলেকট্রিক্যাল কনজামশনটা কমবে। এটা করা যেতে পারে। আর মেডিকেল হসপিটাল তো প্রচুর হয়ে গেল, মেপোটল মেডিকেল কলেজ হয়ে গেল, বিভিন্ন মানে বড় বড় সংস্থা করলো, ওখানে ডাক্তার চাই, ইনফ্রাস্ট্রাকচার চাই, ভালো আইসিইউ চাই, যে আইসিইউ গুলো হাইজিন, আর যেখানে মানুষ ট্রিটমেন্ট হয়ে বেঁচে ফিরে আসে আর কি টাইপ। এত কম। বাংলাদেশের সঙ্গে বা সাউথ ইস্ট এশিয়ার যে কথা আমরা হুম বলছি, হুম। ওখানে কি সম্ভাবনা আপনি দেখছেন? এই রিসেন্ট পলিটিক্যাল টার্মোয়েলটা যদি না হয় বাংলাদেশে, আদারওয়াইজ সাচ এ হিউজ অপরচুনিটি ফর ত্রিপুরা, ঠিক ঠিক। such a huge opportunity, because it's the only landmark in eastern India যেখানে একটা মানে যেমন আমাদের মুহুরী নদী দিয়ে ভেরি ক্লোজ টু বে অফ বেঙ্গল, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ত্রিপুরার লোক সংখ্যা 40 লক্ষ হতে পারে, তার মধ্যে 10-12 লক্ষ হয়তো পাহাড়ে থাকে, আদারওয়াইজ 30 লক্ষ বা 26-27 লক্ষ লো ল্যান্ডে। বাট 17+ করোড় পপুলেশন বাংলাদেশে। ঠিক। এবং এটা হচ্ছে আমার ব্রাহ্মণবাড়িয়া হোক, কুমিল্লা হোক, মানে সোনামুড়া and, কৈলাসহর, অল বর্ডার্স ওপেন। তো 17 করোড় পপুলেশন, তারা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড থেকে তাদের আনাজ থেকে শুরু করে, তাদের পানীয় জল থেকে শুরু করে সমস্ত কিছুই তো বিভিন্ন দেশ থেকে আসছে, এক্সপোর্ট করছে ওরা। তো আমরা তো এমন প্রোডাক্ট তৈরি করতে পারি যেগুলো ওদের দেশে আমি সাপ্লাই দেব। ওদের এই জন্য আমি বলছি আর কি, যেমন যেমন আপনার যদি এখানটায় ধরুন আপনি একটা বাঁশ প্রচুর হচ্ছে, একটা কাগজ কল করা হলো, তো সেরকম বাঁশের প্রোডাকশন লাগবে, কারণ এটা যখনই ফ্যাক্টরি হবে তার ডিমান্ড অফ সাপ্লাই প্রচুর রিকোয়ারমেন্ট হয়ে যাবে। তো এটা যখন হবে তাহলে কি ওখানকার এন্টার যে পেপার রিকোয়ারমেন্টটা বাংলাদেশে আমরা সব দিতে পারি, কারণ বাংলাদেশের লো ল্যান্ডে তো বাঁশের কাল্টিভেশনের জন্য ওয়েল না, কারণ সব তো জলে ডুবে থাকে না। একটা কথা সবাই বলছে যে বাংলাদেশের সঙ্গে আমাদের রেল বা মৈত্রী সেতু ওপেন হয়ে গেলে, বা মুক্ত বাণিজ্য অর্থনীতি যেটা ওপেন হয়ে যাক, এই করলে আমাদের ত্রিপুরার অর্থনীতি বা নর্থ ইস্টের অর্থনীতি আরো অনেকটা বেশি মজবুত হচ্ছে, কিন্তু এটা হচ্ছে না। তো এটা করার জন্য আপনি কি বলবেন, মানে কি করা উচিত? রাজ্য সরকারের তো কিছু করার নেই এটার মধ্যে, রাজ্য সরকারের তো কোনো ক্ষমতা নেই এগুলোর উপর ডিসিশন নেওয়া। মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্টার অফ, এটা বাইলেটারাল না, ইস্যুস। আমাদের গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট তো বহু বছর ধরে আজকে অ্যাক্ট ইস্টের কথা বলছে, কিন্তু অ্যাক্ট ইস্টের কথা বলছে, কিন্তু বাংলাদেশের সঙ্গে আমরা ওপেন আপ করতে পারলাম না। মায়ানমারের সঙ্গেও একই অবস্থা, ভুটানের সঙ্গে আমাদের ঠিক অনেক কিছুতেই আমাদের একটা মেজর সমস্যা, আমি একটু পলিটিক্যাল স্টেটমেন্ট দিয়ে ফেলছি এখন, বাট এটা বলা উচিত আমার কাছে মনে হয়, ত্রিপুরার লোকরাও শুনুক, আপনিও তো অবশ্যই শুনছেন। আমরা না এই যে সেন্ট্রালি বেসড যে বিউরোক্রেট ডিপেন্ডেন্ট যেই মডেলটা সেট আপ করেছি না, এটা তো আগে থেকে আছে, যেটা মানে বলতে হবে ব্রিটিশ অ্যান্ড ইউএসএ কালচার, যেটা এইটা না খুবই প্রবলেমেটিক হয়ে যাচ্ছে আমাদের। আপনার কি মনে হয় যে এই কেন আমি বলছি, bureaucratic কেন মানে কেন ইয়ে বলছি, আছে? কেন বলছি, এগুলো তো আমাদের political যে decision আমার, এর ব্যাপার। হ্যাঁ, হয় পলিটিক্যাল ডিসিশন কে নেবে? আমার তো ইন্ডিয়ার রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশে বসে নেই, পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ বসে আছে কি,
কিছু স্পেশাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বা ইনফরমেশন ব্যুরোর লোক আর হাই কমিশনের ব্যক্তিরা বসে আছে ওখানটায়। বাট বাঙালি, যেমন ত্রিপুরার কোনো একজন বাঙালি বুঝে বাংলাদেশের মাইন্ডটা, আর বাংলাদেশের কেউ যে ইন্ডিয়াতে এসে বসে আছে সে এখানকার লোকরা কি চায় এই জিনিসগুলো বুঝে, কোথায় টাসেল, কোথায় প্রবলেম, এগুলো কি করে অ্যাড্রেস করা, কে ফ্যানেটিক ব্যাপারটা মানে আপনি করবে। বলতে চাইছেন এখানকার যে পলিটিক্যাল বসরা আছে ওরা দিল্লি তাদেরকে বসকে বোঝাতে হবে, এই ধরনের ইন্টেলিজেন্স রিপোর্ট এগুলি বা ব্যুরোক্র্যাটদের চোখে দেখলে হবে না। বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কটা সত্যি ভালো করা উচিত, বাংলাদেশও চাইছে কিন্তু আমাদের সম্পর্ক এবং বাণিজ্যটা আরো সম্প্রসারিত হোক, কিন্তু হচ্ছে না। ওই আমাদের- রেডিক্যাল না, ওদের বাংলাদেশে সঙ্গে আমাদের রেল যোগাযোগ হচ্ছে না, বাস যোগাযোগ ঠিক ওপেনলি যাচ্ছে, এতগুলি বর্ডার হাট আছে একটাও বন্ধ চলছে না, মৈত্রী সেতু 3 বছর হয়ে আছে, রেডি হয়ে আছে, হচ্ছে না। এটা এটা ঘটনা, কিন্তু আমরা এক ইস্টের কথা বলছি। হ্যাঁ, ঠিক আছে, অনেকক্ষণ আপনার সঙ্গে আজকে আমরা কথা বললাম, আপনার অনেকগুলি কথাই খুব ভালো লেগেছে। হুম, এবং আপনি যেটা বললেন যে শিল্প বান্ধব পরিবেশ এখানে আগে তৈরি করতে হবে, এটাও ঠিক। বহু ক্ষেত্রে আমরা সিঙ্গেল উইন্ডো সিস্টেমের কথা কথা বলি, ইজ অফ ডুইং এর কথা বলি, কিন্তু গ্রাউন্ডে এগুলি হচ্ছে না, এটা ঘটনা। যারা ইনভেস্টররা আছে এগুলি মুক্ত একটা পরিবেশের মধ্য দিয়ে ওরা আগামী দিনে এখানে ইনভেস্টমেন্ট করতে পারবেন এই আশা রাখছি। শেষ আপনার কাছ থেকে এটাই জানতে চাইবো যে আপনি ত্রিপুরাতে শিল্প হোক এর জন্য কি মেসেজ দেবেন, যেহেতু আপনি দেশ বিদেশে প্রচুর জায়গায় আপনি সারা বছর ঘুরেন, আপনার অভিজ্ঞতা প্রচুর, এখানে শিল্প হোক এর সপক্ষে আপনি কি বলতে চাইবেন? আমি সবসময় চাইবো আমার স্টেট উন্নত হোক, আরও মেইনল্যান্ড এর মতো একটা মেইন স্ট্রিমে চলে আসুক। আমি প্রাউড ফিল করি ত্রিপুরা ছেলেমেয়েরা স্বনির্ভর সমস্ত কিছু। আমি একটাই মেসেজ দেবো যে গভর্নমেন্টের না আরও পাবলিক এঙ্গেজমেন্ট বাড়ানো দরকার, এবং পাবলিক এঙ্গেজমেন্ট বাড়িয়ে স্কিল ডেভেলপমেন্টের জায়গাটাকে যেতে হবে। যদি কোম্পানি চলে আসলো বা তাকে কাজ করার এমপ্লয়ি নেই, এমপ্লয়ের মেন্টালিটি কাজ করার সেরকম, তারপর বিশেষ করে ট্রান্সপোর্টেশনও তো আমি বলেই দিলাম অলরেডি। তারপর এটা কিন্তু খুবই 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 স্পেশাল অ্যাটেনশন দিতে হবে। মেডিকেল ইনফ্রা থাকলে হবে না, মেডিকেলের আপনার প্র্যাকটিক্যাল এক্সিকিউশনটা লাগবেই লাগবে। তাহলে লোক সাহস পাবে যে আমি পয়সাওয়ালা, আমি ওখানে গেছি, হঠাৎ করে আমার হার্ট অ্যাটাক হয়েছে, আমার চিকিৎসা হচ্ছে না, আমি মরে যাব, আমি যাব না, এটা যাতে না হয়। এবার কারণ প্রত্যেকটা কোম্পানি যখন বড় ইউনিট খুলে তখন হাই স্যালারির চেয়ারম্যান, ম্যানেজিং ডাইরেক্টর, সব বিভিন্ন পোস্টের লোকজন রাখে এখানটায়, সিইও ফিইও। তো দে ওয়ান্ট দেয়ার ইনফ্রাস্ট্রাকচার দ্য ওয়ে দে ওয়ান্ট। ওইটা না থাকলে এটা এক্সিকিউশন হবে না, ওদেরকে পাঠাতে পারবে না। এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। আর গভর্নেন্স এইটাই করতে হবে, যেটা বললাম, আপনাদের মতো লোকরা যারা এখানকার ইন্টেলিজেন্টরা আছেন, রিটায়ার্ড বিভিন্ন প্রফেসর যারা আছেন, রিটায়ারমেন্ট লোকাল বিউরোক্রেট আছে, ওদেরকে নিয়ে একটা কমিটি, অ্যাডহক কমিটি করে দিতে হবে, করে যারা এই 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 টোটালটা ডেভেলপমেন্টের দিকে বিষয়টাকে নিয়ে যেতে পারে। এবং ফলো আপ করে আসে, টাইম টু টাইম ভিজিট করে, যে বাকি অন্যান্য দেশ রাজ্যের যে স্টেটগুলো হঠাৎ করে কি করে এইভাবে গ্রোথ করছে। তো গ্রোথটা তো শুধু টাকা আসলে হয়নি, ওয়ার্কিং কালচার, সিকিউরিটি, সেফটি, বিহেভিয়ার, ওয়ে অফ টকিং, কনভারসেশনস, এবং ওয়েলকামিং নেচার, ধৈর্য বাড়ানো, পেশেন্স অ্যান্ড নিজের সেলফ স্কিল অনেক বাড়াতে হবে। তো এইগুলোর দিকে ফোকাস করলে না 2-3 বছর অনেক কিছু ভালো হবে। আর আমার তো ওটা সবসময় প্রে থাকবে আমার স্টেট আরো গ্রোথ করুক, শুনলেও ভালো লাগবে, তাই না? থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধুরা, আজকে আপনারা ত্রিপুরা ইনফো পডকাস্টে শুনলেন ত্রিপুরার একজন কৃতি সন্তান, যে 20-22 বছর ধরে সিভিল এভিয়েশন ইন্ডাস্ট্রিতে আছেন এবং বিমান চালাতে গিয়ে পৃথিবীর সমস্ত দেশে ঘোরাফেরা উনি করেন। আজকে ওনার কাছ থেকে আমরা জানলাম যে ইনভেস্টর যে সামিট বা কনক্লেভ হয়ে গেল, এখানে 1,21,000 কোটি টাকার ইনভেস্টমেন্টের প্রপোজাল এসছে। এগুলি কিভাবে ইমপ্লিমেন্ট করা দরকার, ইমপ্লিমেন্ট করতে গিয়ে গভর্নমেন্টকে কোন দিকে নজর দিতে হবে, ইজ অফ ডুইং বিজনেসকে আরো যাতে সহজ সরল করা যায়, এই ব্যাপারে উনি আলোকপাত করলেন। ট্যুরিজমের কথা বললেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কথা বললেন, মৈত্রী সেতু দ্রুত চালু হোক, আগরতলা রেল যোগাযোগ বাংলাদেশের সঙ্গে দ্রুত হোক, এই কথাগুলি উনি বললেন। আশা করি গভর্নমেন্ট আগামী দিনে আরো সক্রিয়ভাবে থাকবে। আজকে ত্রিপুরা ইনফো পডকাস্ট আমরা এখানে শেষ করছি। আগামী কিছুদিনের মধ্যে আমরা আবার এরকম ত্রিপুরার বা ত্রিপুরার বাইরের স্বনামধন্য কাউকে নিয়ে আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য।